একেই বলে আল্লাহর বিচার আর সময়ের চরম প্রতিশোধ। 15 বছর ধরে জিয়া পরিবার আর বিএনপির ওপর এমন এক স্টিম রোলার নেই যা চালানো হয়নি। কিন্তু 24 সালের 5ই আগস্ট স্বৈরাচারী হাসিনার পতনের পর 26 নির্বাচনে ক্ষমতায় আসেন তারেক রহমান, আর প্রধানমন্ত্রী হয়ে তিনি বুঝিয়ে দিলেন বাবা জিয়ার মতোই তেজি তিনি। দুর্নীতিবাজদের তো রামধোলাই দিয়েছেন, সেই সাথে পুরনো শত্রুদের একে একে গর্ত থেকে টেনে তুলেছেন, আর এবার তো সব থেকে বড় দান মেরেছেন তিনি। দীর্ঘ ৪৫ বছর ধরে পালিয়ে থাকা জিয়ার অন্যতম শত্রু মেজর মোজাফফর গত বুধবার মধ্যরাতে বনানী ডিওএইচএস এলাকা থেকে ঘাট ধরে তুলে এনেছেন ডিবি পুলিশ। এরপর তাকে সোজা তুলে দেওয়া হয়েছে সেনাবাহিনীর হাতে। আর আজ শুক্রবার দেশ জুড়ে একটাই জল্পনা কল্পনা, জেলের অন্ধকার প্রকোষ্ঠে ঠিক কি অবস্থা এই ধূর্ত কালপ্রিটের। ভেতরের খবর হলো বাবার সাথে করা অন্যায়ের চরম বদলা নিতে একটু ছাড় নিচ্ছেন না তারেক সাহেব। জেলের চার দেয়ালে চলছে কড়া শাসন। রাজনৈতিক মহলের জোর দাবি ভেতরের অবস্থা নাকি বড়ই ভয়ঙ্কর। তাদের মতে সেখানে রীতিমতো ডিম থেরাপি চলছে, আর এই থেরাপির চোটে কেঁদে কেঁদে অজ্ঞান হয়ে যাচ্ছে এক সময়ের প্রতাপশালী মেজর। এতদিন যে ধরাছোঁয়ার বাইরে ছিল, আজ তাকে গর্ত থেকে টেনে বের করে ঠিক কিভাবে ৪৫ বছরের পুরনো হিসেব কড়ায় গন্ডায় মেটানো হচ্ছে, আর জেলের ভেতরে মোজাফফরের কি করুণ পরিণতি হয়েছে, সেই এক্সক্লুসিভ খবরই আজ ফাঁস হতে যাবে। গত বুধবার রাতের অন্ধকারে বনানীর এক বাসা থেকে যখন তাকে ধরা হয়, তখন তার মুখের অবস্থা দেখার মতো ছিল। 4 দশকের বেশি সময় ধরে সবার চোখে ধুলো দিয়ে দিব্যি আরামেই ছিল সে। ভেবেছিল তার টিকিটিও কেউ ছুঁতে পারবে না। কিন্তু তারেক সরকারের পাতা নিখুঁত গোয়েন্দা ফাঁদে তার সব চালাকি একদম ধরা পড়ে যায়। এতদিন যে অহংকার পাহাড়ে গড়েছিল তা নিমিষেই যেন ধুলোয় মিশে যায়। এরপর সমস্ত আইনি কাজ শেষে তাকে সোজা তুলে দেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনীর কাছে, আর এর মাধ্যমেই তার চরম সাজা রাস্তা একবার পরিষ্কার হয়ে যায়। জেলের চার দেয়ালে এখন তাকে চরমভাবে নাকানি চুবানি খাওয়ানো হচ্ছে। এতদিন যারা দাপট দেখিয়েছে তাদের কপালে যে কি ভয়ঙ্কর পরিণতি লেখা আছে, সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে মুজাফফর। তারেক সাহেবের এক ইশারাতে এই কালপ্রিটের জীবনের সব লাল বাতি জ্বলে উঠেছে। বাবার শত্রুকে জব্বর শিক্ষা দিয়ে নতুন বাংলাদেশ যে এক দারুণ দৃষ্টান্ত তৈরি হচ্ছে, তা সবাই আজ নিজের চোখেই দেখতে পাচ্ছে। এই চরম গজব কিভাবে নেমে এসেছিল তা জানতে একটু পেছনের ইতিহাসের পাতা আপনাকে উল্টাতে হবে। সময়টা 81 সালের 30শে মে। চট্টগ্রামের আকাশ তখন ভোরের আলোর মতো ফুটতে কিছুটা সময় বাকি। চারিদিকে একদম নীরবতা, কিন্তু সে নীরবতা ভেঙে হঠাৎ করে আকাশ বাতাস কাঁপিয়ে শুরু হলো ভয়ঙ্কর এক গোলাগুলি। ভারী অস্ত্রের বিকট আওয়াজে সার্কিট হাউসের চারপাশটা যেন নরকে পরিণত হলো। আর ঠিক সেই সময়ে সার্কিট হাউসে ঢুকে পড়া দলটির একদম সামনের সারিতেই ছিল এই ধূর্ত মুজাফফর। সে কোনো সাধারণ কেউ নন। নিজের হাতে অস্ত্র নিয়ে সেদিন সে জিয়াউর রহমানের বুকে গুলি চালানোর মতো জঘন্য কাজ করেছিল। শুধু তাই নয়, রাষ্ট্রপতির ঘরের দরজা লাথি মেরে ভেঙে ঢোকার চেষ্টাও করেছিল এই কালপ্রিট। অন্যদিকে সার্কিট হাউস থেকে মাত্র 1 মাইল দূরে ডিসি হিলে থাকতেন তখনকার জেলা প্রশাসক জিয়াউদ্দিন এম চৌধুরী। ভোরের সেই বিকট শব্দে রাতে তার ঘুমটা ভেঙে যায়। বাসভবনের পাহারাদাররা দৌড়ে এসে খবর দেয় গন্ডগোল ঘটেছে, এই সার্কিট হাউসের দিক থেকেই আসছে। কিন্তু ওই সময় সরাসরি গ্যারেজের ভেতরে ডাইনিং টেবিলের নিচে লুকিয়ে রীতিমতো আতকে কাঁপছিলেন সহকারী প্রোটোকল অফিসার মোস্তাক। চরম আতঙ্কে তিনি ডিসি সাহেবকে ফোনে জানান ভোর 4টার দিকে সেনাবাহিনীর কয়েকটি গাড়ি আচমকা ঢুকে পড়ে। ভারী বুটের কর্কশ শব্দ, সিঁড়ি বেয়ে ওপরে ওঠার আওয়াজ পাওয়া যায়। এর কিছুক্ষণ পর বিভাগীয় কমিশনার সাইফুদ্দিন টেলিফোনে অত্যন্ত ভারী গলায় ডিসিকে নিশ্চিত করেন আমাদের রাষ্ট্রপতি আর এই দুনিয়াতে নেই। ঘাতকেরা তাকে চিরবিদায় করে দিয়েছে। এই খবর পাওয়া মাত্রই কোনো নিরাপত্তার তোয়াক্কা না করে সেখানে ছুটে যান ডিসি ও কমিশনার। সেইখানে গিয়ে তারা যে দৃশ্য দেখলেন তা রীতিমতো গা শিউরে ওঠার মতো। বিশাল প্রধান ফটক হা করে খোলা, আর সেখানে কোনো পাহারাদারের চিহ্ন নেই। ভবনের ওপর তলায় রাষ্ট্রপতির শয়ন কক্ষের ঠিক সামনে সাদা চাদরে ঢাকা একটি নিথর দেহ পড়ে আছে। চাদর সরাতেই ভেসে ওঠে সেই চেনা মুখ। পুরো এলাকায় তখন এক ভুতুরে পরিবেশ বিরাজ করছে। ডিসি ও কমিশনার যখন এই দৃশ্য দেখছিলেন, ঘাতকেরা তখন সেখান থেকে সরে পড়েন। কিন্তু ঘটনার সবচেয়ে বড় নাটকটি শুরু হয় এর কয়েক ঘন্টা পর। এই চরম অপকর্মের প্রমাণ গায়েব করতে সকাল 8টা থেকে 9টার মধ্যে সার্কিট হাউসে আবারও ঢুকে পড়ে একটি বিশেষ ঘাতক দল। আর জিয়াউর রহমান সহ 3 জনের নিথর দেহ যখন সার্কিট হাউস থেকে গুম করা হয়, সেই দলেরও মূল পান্ডা ছিল এই চতুর খেলোয়াড়
মোজাফফর। তার নেতৃত্বে সেখান থেকে নিথর দেহগুলো গাড়িতে তুলে রাঙ্গুনিয়ার এক দুর্গম পাহাড়ি এলাকায় গুম করার মতো জঘন্য কাজ হয়েছিল। নিজের হাতে গর্ত খুঁড়ে সেদিন সে এই কাজটি করেছিল। তবে এই জঘন্য ঘটনার পিছনের আসল কারিগর কারা ছিল এবং মোজাফফর কার নির্দেশে এই কাজ করেছিল সে প্রশ্ন আজও মানুষের মনে ঘুরপাক খায়। তবে একটু হিসাব মেলালেই বোঝা যায় এই ছকের শিকড় কত গভীরে। জিয়াউর রহমান অত্যন্ত উদার মন নিয়ে ভাবতে থাকা শেখ হাসিনাকে দেশে ফেরার অনুমতি দিয়েছিলেন, কিন্তু এই উদারতার বদলে এসেছিল চরম ধোঁকা। রাজনৈতিক মহলের মতে শেখ হাসিনা দেশে পা রাখার আগেই ওপার বাংলায় বসে জিয়াউর রহমানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার এক নিপুণ ফোন দিয়ে আটা হয়েছিল। 81 সালের 17তেই যে হাসিনা ভারত থেকে দেশে ফেরেন, আর কি অদ্ভুত ব্যাপার দেখুন, তার ঠিক 13 দিনের মাথায় দুনিয়ার মায়া ত্যাগ করেন জিয়াউর রহমান। এই 13 দিনের ব্যবধান কি শুধুই এক ঘটনা, নাকি ভিন দেশে বসে তৈরি করা সেই ছকেরই বাস্তব রূপ? স্বৈরাচারী হাসিনার সরকার পুরো রাজত্ব জুড়ে এই সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু আজ তারেক রহমান ক্ষমতায় এসে সেই পুরনো হিসেব করায় গন্ডায় চুকিয়ে দাঁত ভাঙা এক জবাব দিচ্ছেন। যারা এতকাল ধরাছোঁয়ার বাইরে, তাদের এখন জব্বর শিক্ষা দেওয়া হচ্ছে। মোজাফফরের মতো চতুর খেলোয়াড় ভেবেছিল সারা জীবন পার পেয়ে যাবে, কিন্তু আজ তাকে নাকে দড়ি দিয়ে ঘোরানো হচ্ছে আর তার সকল খেল খতম করে দেওয়া হয়েছে। সবচেয়ে বড় চমক তো লুকিয়ে আছে 30 মে ভোরের আলো ফোটার ঠিক আগের মুহূর্তে। সেদিন চট্টগ্রামের ওই ঘটনা ঘটে ঠিকই, সে একই সময়ে আখাউড়া সীমান্তে আরেক বিশাল নাটক মঞ্চস্থ হচ্ছিল। বোরকা পরে নিজের আসল পরিচয় লুকিয়ে ছদ্মবেশে ভারতে পালানোর মরিয়া চেষ্টা চালিয়েছেন স্বয়ং শেখ হাসিনা, কিন্তু কপাল খারাপ থাকায় সীমান্তের প্রখর চালাক নারী পুলিশ আর বর্ডার গার্ডের হাতে তিনি একদম হাতে নাতে ধরা পড়ে যান। সেদিন তার পালানোর এই চালাকি পুরোপুরিভাবেই ব্যর্থ হয়। এখন প্রশ্ন হলো, দেশের রাষ্ট্রপ্রধানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ঠিক সেই মুহূর্তে একজন শীর্ষ নেত্রীর এভাবে বোরকা পরে পালানোর আসল কারণটা কি? দেশের ভেতরে কোনো বড় গডফাদারের ইশারা আর গ্রিন সিগন্যাল না থাকলে এমন হওয়াটা একেবারেই অসম্ভব। এই ঘটনা থেকে একদম পরিষ্কার হয়ে যায় পুরো ঘটনার আগাম নকশা হাসিনার টেবিল পর্যন্ত সুনির্দিষ্টভাবেই গোছানো ছিল। আর তাই তো পরিস্থিতি বেগতিক দেখে আগে ভাগে কেটে পড়ার ছক কষেছিলেন তিনি। কিন্তু আজ তারেক সরকারের আমলে সেই পুরনো পাপের ফাইল আবারও খোলা হয়েছে। আজও অনেকের মনে প্রশ্ন জাগে, জিয়াউর রহমান কেন হঠাৎ করে সেই রাতে চট্টগ্রামে গিয়েছিলেন? মূলত তার সফরটি ছিল একদমই গোপনীয়। মাত্র 2 সপ্তাহ আগে তিনি কক্সবাজারে বিশাল এক সমাবেশ করেন, তাই এত দ্রুত তার আবার চট্টগ্রামে যাওয়ার তো কোনো কথাই না। স্থানীয় সিভিল প্রশাসনের কাছেও এর কোনো আগাম বার্তা ছিল না। হঠাৎ করে ঢাকা থেকে জানানো হয় জরুরি রাজনৈতিক সংকটের কারণে তিনি আসছেন। এই জরুরি কারণটি আর কিছুই নয়, বরং চট্টগ্রাম বিএনপির ভেতরের চরম কোন্দল। সে সময় চট্টগ্রামের স্থানীয় নেতৃত্ব 2 ভাগে বিভক্ত হয়ে যায়। চরমভাবে দলাদলিতে সকলে লিপ্ত হয়। এক পক্ষের মদতদাতা ছিলেন তৎকালীন উপপ্রধানমন্ত্রী জামাল উদ্দিন আহমেদ এবং অন্য পক্ষের পেছনে ছিলেন ডেপুটি স্পিকার সুলতান আহমেদ চৌধুরী। 2 গ্রুপের মারামারি এতটাই চরম আকার ধারণ করেছিল যে পুলিশ প্রশাসনও তাদের থামাতে গিয়ে রীতিমতো ঘাম ঝরিয়ে ফেললেন। মূলত দলের ভেতরে এই বিশাল প্যাচ মেটাতেই তিনি ছুটে গিয়েছিলেন সেখানে। দলের নেতাদের একটু কানমলা দিয়ে ঠিক উঠতেই এক আকস্মিক সফর ছিল। আর দলের এই অভ্যন্তরীণ কোন্দলের সুযোগটাই পুরোপুরিভাবে কাজে লেগেছিল মোজাফফরের। সে ভেবেছিল এই সুযোগে রাষ্ট্রপতিকে সরিয়ে দিলে কেউ টের পাবে না, কিন্তু কথায় আছে পাপ তো বাপকেও ছাড়ে না। দীর্ঘ 45 বছর পর আজ সেই পাপের ঘরা পূর্ণ হয়েছে। ক্ষমতায় বসেই তারেক সাহেব বুঝিয়ে দিয়েছেন তিনি আসলেই একজন যোগ্য বাপের বেটা। আজ জেলের ভেতর মোজাফফরের হাওয়া টাইট অবস্থা দেখে দেশের মানুষ বুঝতে পারছে অন্যায় করে পার পাওয়ার দিন শেষ। এখন শুধু হিসাব মেলানোর পালা চলছে। যারা এতকাল ক্ষমতার দাপট দেখিয়েছে তাদের এখন হারে হারে টের পাওয়ার সময় এসে গেছে। বাপের বেটা তারে কাউকেও ছাড়বে না, আজ এটা একদম পরিষ্কার। নতুন বাংলাদেশে এখন শুধু ইনসাফ আর ন্যায়ের শাসন কায়েম হতে যাচ্ছে, সেটা কিন্তু নিশ্চিত।